This is part 2 of chapter 1. In the last lecture, we looked at the main characteristics of the database approach, and that is basically where we stopped the last lecture. So today we're going to be talking about starting off with who the users of a database are. So actors on the scene, era kara. So they actually use and control the database content and design, develop and maintain database applications. সো অ্যাক্টার্স অন দ্য সিন হচ্ছে গিয়ে এরা যারা হচ্ছে গিয়ে ডেটাবেসটা অ্যাকচুয়ালি ইউজ করে, ডেটাবেসের কন্টেন্ট কন্ট্রোল করে, ডেটাবেসটা অ্যাকচুয়ালি ডিজাইন করছে, অ্যাজ ওয়েল এস ডেভেলপ অ্যান্ড মেনটেন করে থাকে। সো অ্যাক্টার্স অন দ্য সিন ক্যান বি ফার্দার ব্রোকেন ডাউন ইন্টু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার্স, ডেটাবেস ডিজাইনার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এন্ড ইউজার্স। সো এরপরে উই হ্যাভ ওয়ার্কার্স বিহাইন্ড দ্য সিন, যারা ডিবিএমএস সফটওয়্যারটা বা প্যাকেজটা এবং তাদের যে রিলেটেড টুলস আছে সেগুলো ডিজাইন অ্যান্ড ডেভেলপ করে থাকে। আমরা একটু ডিটেইলে দেখি হু দ্য অ্যাক্টর্স অন দ্য সিন আর, স্টার্টিং উইথ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার্স। সো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার্সরা হচ্ছে কি রেসপন্সিবল ফর অথরাইজিং অ্যাক্সেস টু দ্য ডেটাবেস, ফর কোঅর্ডিনেটিং অ্যান্ড মনিটরিং ইটস ইউজ, অ্যাকোয়ারিং সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার রিসোর্সেস, অ্যান্ড ফাইনালি কন্ট্রোলিং ইটস use and monitoring efficiency of operations. So database administrators are responsible for a vast number of things. So কারা ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারবে বা পারবে না তারা সেই পারমিশনটা দিয়ে থাকে। তারা ডেটাবেসের জন্য স্পেসিফিক যে হার্ডওয়্যার রিসোর্সেস বা সফটওয়্যার দরকার সেগুলোও তারা অ্যাকোয়ার করে থাকে। ফাইনালি তারা ডেটাবেসের ইউজ কন্ট্রোল করে অ্যাজ ওয়েল অ্যাজ মনিটর করে যে ডেটাবেসের অপারেশনসগুলো কতটুকু এফিশিয়েন্ট। So next up we have database designers. So ডিজাইনার্সরা হচ্ছে গিয়ে যারা ডেটাবেসের কন্টেন্ট ডিফাইন করে, দ্য স্ট্রাকচার, দ্য কনস্ট্রেন্টস। সো স্ট্রাকচার আমরা একটু ব্রিফলি লাস্ট লেকচারে কথা বলেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্রেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনস অর ট্রানজ্যাকশনস এগেইনস্ট দ্য ডেটাবেস। সো ডেটাবেস ডিজাইনার্সরা বেসিক্যালি ডেটাবেসের যেই আন্ডারলাইং স্ট্রাকচারটা সেই জিনিসটা নিয়ে তারা ইনভলভ থাকে। সো এটার জন্য দে মাস্ট কমিউনিকেট উইথ দ্য এন্ড ইউজার্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার নিডস। সো এন্ড ইউজার্সরা হচ্ছে গিয়ে যারা সাপোজ একটা ইউজার ইন্টারফেস আলো একটা কোনো সফটওয়্যার ইউজ করে ডেটাবেসটা ইউজ করবে, সেই এন্ড ইউজার্সদের রিকোয়ারমেন্টস তাদের ভালো মতো বোঝা লাগবে। সো অ্যাক্টর্স অন দ্য সিন দেখি এই ইউজার্সগুলো কারা কারা হয়। So end users হচ্ছে গিয়ে are those who require access to the database for querying, updating and generating reports. So এদের ডেটাবেসের অ্যাক্সেস দরকার জাস্ট কোয়েরি, আপডেট অ্যান্ড জেনারেট করার জন্য রিপোর্ট। আচ্ছা, সো এরাও ক্যান বি ফার্দার ব্রোকেন ডাউন ইন্টু 4 ক্যাটাগরিজ। সো ফার্স্টে হচ্ছে গিয়ে ক্যাজুয়াল এন্ড ইউজার্স, হচ্ছে গিয়ে ওকেশনালি ডেটাবেসটা অ্যাক্সেস করে, বাট তারা মে নিড ডিফারেন্ট ইনফরমেশন ইচ টাইম। সো এরা কারা হতে পারে? সাপোজ ফর এক্সাম্পল দিস কুড বি হাই বা মিড লেভেল ম্যানেজার্স হতে পারে, যে সাপোজ এক একটা টাইমে সাপোজ তার এক একটা তার অ্যাসপেক্টের ইনফরমেশন লাগবে। সাপোজ এই প্রজেক্টের কাজের রিপোর্টটা কীরকম হচ্ছে, বা ওই এমপ্লয়ির কারেন্ট স্টেটাস কি, অ্যান্ড সো অন। আচ্ছা, সো নাইভ অর প্যারামেট্রিক এন্ড ইউজার্স এরা কারা? এরা কনস্ট্যান্টলি আপডেট অ্যান্ড কোয়েরি ডেটাবেস। সো আগে ক্যাজুয়াল এন্ড ইউজার্স যারা ছিল তারা মাঝে মাঝে ডেটাবেস অ্যাক্সেস করতো, বাট নাইভ অর প্যারামেট্রিক ইউজার্সরা কনস্ট্যান্টলি ডেটাবেস আপডেট এবং কোয়েরি করে ইউজিং স্ট্যান্ডার্ড টাইপস অফ কোয়েরিজ অ্যান্ড আপডেটস। সাপোজ ফর ইনস্টেন্স দিস কুড বি ব্যাঙ্ক টেলার্স, যারা কনস্ট্যান্টলি ক্যাশ নেয়, ক্যাশ ডিপোজিটসগুলো নেয় এবং একটা কোনো স্পেসিফিক অ্যাকাউন্ট আপডেট করে, বা কোনো স্পেসিফিক অ্যাকাউন্ট থেকে টাকা যদি কেউ উঠায় সেই উইথড্রয়ালের যেই কোয়েরিটা সেই কোয়েরিটা রান করার জব হচ্ছে গিয়ে তাদের। সো এরা কনস্ট্যান্টলি ডেটাবেস আপডেট করে এবং কোয়েরি করে। সো সফিস্টিকেটেড এন্ড ইউজার্স, সো এরা হচ্ছে গিয়ে যারা থরলি ফ্যামিলিয়ারাইজ দেমসেলভস উইথ দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ডিবিএমএস so as to implement their application to meet their complex requirements. So এরা হচ্ছে গিয়ে বেসিক্যালি
ইঞ্জিনিয়ার্স বা সায়েন্টিস্টস বা কুড বি বিজনেস অ্যানালিস্টস অ্যাজ ওয়েল, যারা হচ্ছে কি ডেটাবেজের সম্পর্কে ওয়েল এনাফ একটা ধারণা আছে such that they can implement their applications to meet complex requirements. So finally we have standalone end users. Standalone end users maintain personal databases by using easy to use ready-made program packages. So এটার এক্সাম্পল হতে পারে সাপোজ কোনো একটা individual who maintains his own finances in a personal database so that he can calculate taxes and such things. So standalone end usersরা নিজেরাই সব কাজ করে। আচ্ছা, so advantages. So database approach use করলে আমাদের কি কি benefits হতে পারে? So first of all we have controlling redundancy in data storage and in development and maintenance efforts. So আমরা যখন নাকি when we talked about the database approach versus file based approach, we discussed in detail about this. যে database approach এ আমার redundancy হচ্ছে গিয়ে is eliminated both in terms of data storage as well as maintenance efforts. Why? Because database approach এ আমার ফাইলটা আমার যে ডেটা হচ্ছে একটা সিঙ্গেল একটা সেন্ট্রালাইজড লোকেশনে থাকে, সো উই ডু নট নিড টু ডুপ্লিকেট ডেটা। অ্যাজ আ রেজাল্ট আমার মেনটেনেন্স এফোর্টসও কমে যায়। দ্য রিজন বিং যেহেতু আমার ডেটা একটা জায়গায় আছে, when I need to update my data জাস্ট একটা জায়গায় আপডেট করা লাগে। ডেটাবেস অ্যাপ্রোচের আরও অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যে শেয়ারিং অফ ডেটা অ্যামং মাল্টিপল ইউজার্স। আচ্ছা, so restricting unauthorized access to data. So as we previously saw that database administrators can give permission to who gets to access the data. So যাদের পারমিশন নাই, যারা unauthorized, তারা কিন্তু ডেটা অ্যাক্সেস করতে পারবে না। So next we have providing persistent storage for program objects. So persistent storage মানে সাপোজ আমি একটা কিছু স্টোর করলাম, স্টোর করার পর সেই জিনিসটা মানে একদম পার্মানেন্টলি থাকবে আর চলে যাবে না। সো এটার একটা এক্সাম্পল কি হতে পারে, সাপোজ আমি যদি একটা টিপিক্যাল একটা জাভা প্রোগ্রাম লিখতাম where I want to store the information of a student's name and ID. সাপোজ আমি এরকম একটা ক্লাস ক্রিয়েট করতাম যে স্টুডেন্ট ক্লাস, এই স্টুডেন্ট ক্লাসটায় আমি নেম আর আইডি রাখতাম। সাপোজ এদিকে আমার একটা কনস্ট্রাক্টর থাকতো, এই কনস্ট্রাক্টর হচ্ছে এরকম দুইটা প্যারামিটার নিত এবং ওই প্যারামিটারগুলো আমার এই ক্লাস ভেরিয়েবলে সেট করতো, রাইট, কনস্ট্রাক্টরের ভিতরে আর কি। সো আমি যখন নাকি একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চেতাম, হোয়াট উড আই নিড টু ডু? আই উড হ্যাভ নিডেড টু ক্রিয়েট আ স্টুডেন্ট অবজেক্ট লাইক দিস, যেদিকে আমি স্টুডেন্টের নেম পাস করলাম আর স্টুডেন্টের আইডি পাস করলাম। সো এভাবে সাপোজ আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখলাম, কিন্তু আমার যে প্রোগ্রামটা, আমি যখন নাকি প্রোগ্রামটা টার্মিনেট করে দিব, তখন কি আমার ডেটাটা থাকবে? আমি যেই ABC আর 1 2 3 যে স্টোর করলাম, ওয়েল দি অ্যান্সার ইজ অবভিয়াসলি নট। তখন তো আর ডেটাটা থাকবে না, আনলেস সাপোজ যে জিনিসটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম পড়ছে, হি ইজ অ্যাকচুয়ালি স্টোরিং দিস অবজেক্ট ইন আ সাপোজ সেপারেট ফাইল। সো পারসিস্টেন্ট স্টোরেজ দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আমি যখন এই ডেটাবেজে একটা জিনিস স্টোর করতেছি, সেই জিনিসটা ইজ বিং স্টোরড পার্মানেন্টলি, নট টেম্পোরারিলি। ওয়ারেজ আমার যে টিপিক্যাল আমরা যে ওপি প্রোগ্রামিং, সাপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2তে শিখে আসছি, সেদিকে আমি যখন নাকি একটা প্রোগ্রাম লিখলাম, সেই প্রোগ্রামটা ক্লোজ করে দেওয়ার পর আমি যেই ডেটাটা স্টোর করছি সেই ডেটাটা কিন্তু আর থাকে না। আচ্ছা, so also we have providing storage structures for efficient query processing, যে এক্সাম্পল হচ্ছে গিয়ে ইন্ডেক্সেস। সো আমি বলছিলাম যে স্টোরেজ, যে আমরা যে ডেটাবেসের যে কোয়েরিগুলো করার জন্য আগে থেকেই এফিশিয়েন্ট কতগুলো সার্চ প্যাটার্নস বা স্পেসিফিক অ্যালগোরিদমস বা ডেটা স্ট্রাকচারস ইমপ্লিমেন্টেড, যাতে আমরা এফিশিয়েন্টলি কোয়েরি প্রসেস করতে পারি। সো ইন্ডেক্সেস হচ্ছে গিয়ে ওয়ান অফ দোজ অ্যাপ্রোচেস আমি বলছিলাম যে ইজ হ্যাশ বেসড, যে কি ভ্যালু পেয়ার ইউজ করে আমার ডেটা ফেচ করা হয়।
সো ইনসার্ট করার সময়ও ডেটা সিমিলার একটা অ্যাপ্রোচ ফলো করে ইনসার্ট করা হয়। সো ডেটাবেস অ্যাপ্রোচ টেক্স কেয়ার অফ অল দিস ফর আস। আমাদের এই জিনিসগুলো নিয়ে উই ডোন্ট হ্যাভ টু ডিল উইথ দ্যাম। Furthermore, database approach we can have backup and recovery services. তারপরে provide multiple interfaces to different classes of users. So এটা আমাদের এক্সাম্পলে দেখছিলাম যে একজন হচ্ছে গিয়ে গ্রেড রিপোর্টিং অফিস আর একজন হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং অফিস, তার সেম জায়গা থেকে ডেটা অ্যাক্সেস করলেও দে হ্যাভ ডিফারেন্ট ভিউজ অফ দ্য ডেটা দ্যাট আর প্রেজেন্টেড। So only the data that is of interest to them is presented to them. আচ্ছা, so representing complex relationships among data. So ডেটার মাঝখানেও আমরা রিলেশনশিপস এস্টাবলিশ করতে পারি, যেরকম one of those examples was যে আমরা যখন কি দেখছিলাম যে এই স্লাইডটায় যে সেকশন আর কোর্সের একটা রিলেশন আছে, স্টুডেন্ট আর সেকশনের একটা রিলেশন আছে, যে স্টুডেন্ট যে কোনো একটা সেকশন নেয়, আবার ইনস্ট্রাক্টর আর সেকশনের মধ্যে একটা রিলেশন আছে, যে ইনস্ট্রাক্টর সেকশন হচ্ছে গিয়ে পড়ায়। সো এই রিলেশনের ব্যাপারে আমরা পরে দেখবো আস্তে আস্তে, বাট ফর দ্য টাইমিং নো, যে ডেটাবেস অ্যাপ্রোচে উই হ্যাভ সাপোর্ট ফর কমপ্লেক্স রিলেশনশিপস অ্যামং ডেটা অ্যাজ ওয়েল। আচ্ছা, সো আরও কি এনফোর্সিং ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস অন দ্য ডেটাবেস। সো কনস্ট্রেন্টস নিয়েও আমরা লাস্ট লেকচারে কভার করছিলাম যে ইফ আই গো ব্যাক টু দ্যাট স্লাইড, যে বলছিলাম যে আমার ডেটাবেস কোর্স করার জন্য আমার তার আগে ডেটা স্ট্রাকচারস কোর্স করে আসা লাগবে, কিন্তু আমি যে এদিকে ডেটাবেস কোর্সটা রাখছি আর ডেটা স্ট্রাকচার কোর্সটা রাখছি, এটা রাখার আগে আই হ্যাভ টু মেক শিওর যে আমার কোর্স যেই টেবিলটা সেই টেবিলে অ্যাকচুয়ালি এই দুইটা সাবজেক্ট আছে। সো সাপোজ ফর এক্সাম্পল এই টেবিলে কোনো সাবজেক্ট নাই, সেই সাবজেক্ট কিন্তু আমি এদিকে রাখতে পারবো না। সো এটা হচ্ছে গিয়ে কুড হ্যাভ বিন অ্যান এক্সাম্পল অফ আ কনস্ট্রেন্ট। সো লাইক আই সেড বিফোর, যে কনস্ট্রেন্টস নিয়ে উই হ্যাভ এন এন্টায়ার চ্যাপ্টার টু ডিল উইথ, সো তখন আমরা আরও ডিটেইলে দেখব। আচ্ছা, সো পারমিটিং অ্যাকশনস ইউজিং অ্যাক্টিভ রোলস। সো আমরা স্পেসিফিক কতগুলা ট্রিগার্স বা স্টোরড প্রসিজার্স আমরা ডেটাবেস অ্যাপ্রোচে স্পেসিফাই করতে পারি। সো what exactly are triggers and stored procedures? So stored procedure হচ্ছে গিয়ে basically user defined code. Basically you can think of this as a number of SQL statements যেটা user হচ্ছে গিয়ে লিখছে এবং একসাথে SQL statements গুলো user execute করতে পারে at any time the user wants to. But trigger হচ্ছে গিয়ে এরকম একটা stored procedure যেটা gets invoked only when a particular event takes place. So let me write this down. So event দিয়ে কি বোঝানো হচ্ছে? Event বলতে বেসিক্যালি আমি যখন নাকি ডেটা ইনসার্ট করি বা ডেটা আপডেট করি বা ডেটা ডিলিট করি, এরকম টাইপের ইভেন্ট বোঝানো, এরকম টাইপ অফ অপারেশন কি ইভেন্ট বোঝানো হচ্ছে। সো ফর ইনস্টেন্স আমার সাপোজ যেই ডেটাবেস, লেটস সে আমার ডেটাবেস হচ্ছে কি একটা অর্গানাইজেশনের। সো এই অর্গানাইজেশনটায় লেটস সে যে এমপ্লয়িজ আছে, মানে একটা টেবিল হচ্ছে গিয়ে আমার এমপ্লয়ি, অ্যান্ড এই এমপ্লয়ি টেবিলটাতে এমপ্লয়ি ইনফরমেশন থাকে। সো এদিকে লেটস অ্যাজিউম যে আমার প্রতিটা এমপ্লয়ি একটা সুপারভাইজার থাকে, প্রতিটা এমপ্লয়ির জন্য একটা সুপারভাইজার অ্যাসাইন্ড। সো ফর ইনস্টেন্স ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দিস, যে আমাদের যেই ডিপার্টমেন্টে আমরা যেই ফ্যাকাল্টিরা অল অফ আস হ্যাভ আ সুপারভাইজার ইন দ্য ফর্ম অফ দ্য ডিপার্টমেন্ট চেয়ারম্যান, রাইট? সো এদিকে সাপোজ এমপ্লয়ি, এদিকে সবারই একটা সুপারভাইজার আছে। সো এখন আমার সাপোজ একটা ট্রিগার এরকম হতে পারে যে এরকম একটা কন্ডিশন যে আমার এমপ্লয়ির স্যালারি, যে কোনো একটা পার্টিকুলার এমপ্লয়ির স্যালারি যদি গ্রেটার দেন সুপারভাইজারের স্যালারি হয়ে যায়, তখন একটা কোনো ট্রিগার এক্সিকিউটেড হবে। সো এইটা কুড বি অ্যান এক্সাম্পল অফ আ ট্রিগার ইভেন্ট, যে আমি এরকম একটা ট্রিগার ক্রিয়েট করতে পারি যে সাপোজ আমার একটা এমপ্লয়ি
তার স্যালারি যদি কখনো বেশি হয়ে যায় তখন এই ট্রিগারটা ইনভোকড হবে। অ্যান্ড ট্রিগার অ্যাগেইন হচ্ছে গিয়ে বাঞ্চ অফ স্টোরড প্রসিজার্স হচ্ছে গিয়ে এসকিউএল স্টেটমেন্টস দ্যাট উড take various actions depending on what the user has specified. So আমরা হচ্ছে গিয়ে ট্রিগার অটোমেটিক্যালি ইনভোক করতে পারি, বাট এসকিউএল স্টোরড প্রসিজার মানে ট্রিগার হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি ইনভোক হয়। আমরা এটা নিজে উই ক্যান নট ইনভোক আ ট্রিগার জাস্ট বিকজ উই ওয়ান্ট টু। ট্রিগার ইনভোক হয় যখন নাকি একটা কোনো ইভেন্ট টেকস প্লেস। আর স্টোরড প্রসিজার হচ্ছে গিয়ে একটা জাস্ট নাম্বার অফ এসকিউএল স্টেটমেন্টস, অ্যান্ড একটা স্টোরড প্রসিজার ইউজার যখনই চায় সে তখনই ইনভোক করতে পারে। সো ট্রিগার্স আর বেসিক্যালি আ স্পেশাল ফর্ম অফ স্টোরড প্রসিজার্স। সো এখন এদিকের এই যে সাপোজ একটা ইভেন্ট বললাম, লেটস ট্রাই টু আইডেন্টিফাই যে এই ইভেন্টটা কোন কোন টাইমে ইনভোক হতে পারে। সো একটা হতে পারে যে সাপোজ আমি যদি এই এমপ্লয়ি টেবিলে একটা নতুন এমপ্লয়ি ইনফরমেশন অ্যাড করতে চাই। সাপোজ এই যে এমপ্লয়ি টেবিলটার কথা আমি বলতেছি, এমপ্লয়ি টেবিলটায় নেম আছে, আইডি আছে, বাট ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউটস হচ্ছে গিয়ে এর মধ্যে স্যালারি। ঠিক আছে, সো এমপ্লয়ি টেবিলে আমি যখন এই নতুন একটা এমপ্লয়ি অ্যাড করতে চাই, সাপোজ আমি তার স্যালারি যদি তার যেই সুপারভাইজার যাকে অ্যাসাইন করা হয়েছে তার চেয়ে যদি বেশি হয়ে থাকে তখন কিন্তু আমার এই ইভেন্টটা উড টেক প্লেস, ইন আদার ওয়ার্ডস ইট উড ইনভোক দ্য ট্রিগার। আরেকটা কি হতে পারে, সো ইনসার্শনের সময় হওয়া পসিবল। আরেকটা কুড বি আমি যখন নাকি এমপ্লয়ির ইনফরমেশন আপডেট করতে চাবো। সাপোজ আমি এমপ্লয়ির ইনফরমেশন আপডেট করলাম বলতে আমি এমপ্লয়ির স্যালারিটা চেঞ্জ করে বাড়িয়ে দিলাম ইন সাচ আ ওয়ে যে তার ইমিডিয়েট যে সুপারভাইজার যে অ্যাসাইন্ড তার চেয়ে স্যালারি বেশি হয়ে গেল, তখনও ইট উড ইনভোক দ্যাট ট্রিগার। আরেকটা কি হতে পারে ফার্দার মোর, সাপোজ আমি যেই এমপ্লয়ির যেই সুপারভাইজার, এখন সুপারভাইজারই আমি চেঞ্জ করে দিলাম। সো ইন আ ওয়ে দিস ইজ বেসিক্যালি আপডেটিং দ্য এমপ্লয়িজ ইনফরমেশন যে তার যদি সুপারভাইজার চেঞ্জ করে নতুন একটা সুপারভাইজার দেই, হয়তো বা ইটস পসিবল যে সেই সুপারভাইজার কারেন্ট স্যালারি ইজ লোয়ার দেন দি এমপ্লয়িজ। সো এই যে হচ্ছে গিয়ে ট্রিগার লিখবে, the person who does this has to take multiple possibilities into account. So এরকম যদি ইভেন্ট একটা takes place, then আমার এই ট্রিগারটা would invoke an action. So actionটাই basically could be a bunch of SQL statements being executed. এটা একটা হতে পারে, otherwise it's also possible যে একটা কোনো external program automatically executed হবে। So anyways, this was all about triggers and stored procedures. সো ডেটাবেস অ্যাপ্রোচ ইউজ করার আরও কতগুলো অ্যাডিশনাল ইমপ্লিকেশনস আছে। সো এর মধ্যে ওয়ান অফ দেম ইজ পোটেনশিয়াল ফর এনফোর্সিং স্ট্যান্ডার্ডস। কিছু টাইপের স্ট্যান্ডার্ডস ফর ডেটা আইটেম নেমস, ডিসপ্লে ফরম্যাটস, স্ক্রিনস, রিপোর্ট স্ট্রাকচার্স, ওয়েব পেজ লেআউটস এক্সেট্রা। সো ডেটাবেস অ্যাপ্রোচে সিন্স ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর একটা সেন্ট্রালাইজড এনভায়রনমেন্টে সব কাজ করে, হি ক্যান ডু দিস মোর ইজিলি দেন সাপোজ যদি সেপারেট ইউজার গ্রুপস যদি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল থাকতো ডেটাগুলোর উপর, মানে হাউ দে আর বিং ডিফাইন্ড ওই জিনিসটার উপর। তারপর উই হ্যাভ রিডিউসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টাইম। অ্যাকচুয়ালি একটা ডেটাবেস অ্যাপ্রোচে একটা বিল্ডিং অ্যান অ্যাপ্লিকেশন ফ্রম স্ক্র্যাচ actually will take more time than a single user focused application. যে একটা single application without a database approach will actually take less time. However, as more and more applications need to be added, তখন overall database approach এ একটা project করতে actually 1/6 time লাগবে, as opposed to if the applications were each responsible for maintaining their own data. So sometimes it's 1/6 and sometimes it's 1/4. On average, এর মাঝেই থাকে। So overall, একটা entire projecটের জন্য using a database approach saves much more time. And that's just for development. আমরা তো আগেই দেখলাম যে মেইনটেনেন্সেও database approach is much more efficient, as well as when it comes to storing data.
আচ্ছা, so flexibility to change data structures when requirements change. So requirements অনেক টাইমেই চেঞ্জ হতে পারে। সো একটা এক্সাম্পল কি হতে পারে? সো গুড এক্সাম্পল উড বি যে সাপোজ আমার যদি একটা ডেটাবেস অ্যাপ্রোচে সাপোজ আমি হচ্ছে গিয়ে আগে স্টুডেন্টের ইনফরমেশন রাখতাম, তখন আমি স্টুডেন্ট নেম রাখতাম, আইডি রাখতাম। এখন আমার মনে হয়েছে যে না, জাস্ট নেম আর আইডি দিয়ে হবে না, আমার তখন ইমেইলও রাখা লাগবে। সো এই জিনিসটা আই ক্যান ইজিলি ইমপ্লিমেন্ট। ফার্দার মোর আরও কী টাইপের চেঞ্জেস হতে পারে? সাপোজ একটা পপুলার এক্সাম্পল উড বি যে যখন নাকি গ্যাংনাম স্টাইল ওয়াজ এক্সট্রিমলি পপুলার, তখন ইট অ্যাকচুয়ালি ওয়াজ অ্যাবাউট টু ব্রেক দ্য ইউটিউব কাউন্টার। যে ইউটিউবের যে ভিউ কাউন্ট, সেই ভিউ কাউন্টটা কিন্তু একটা 32 বিট সাইন্ড ইন্টেজার। সো এটার মানে ইউটিউবের ভিউ কাউন্ট 2^31 - 1 ম্যাক্সিমাম এরকম একটা কোনো নাম্বার এক্সপ্রেস করতে পারে, which is roughly 2.1 billion. But Gangnam Style was so popular that it was soon going to overtake this threshold. So as a result, YouTube কি করলো? YouTube just changed their 32-bit counter to 64-bit. And YouTube তো obviously we know has many different applications. Suppose ডেস্কটপের জন্য একটা, ফোনের জন্য একটা, ফোনও আবার অনেক ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেমস আছে। তারপর ইউটিউব অলসো হ্যাজ এপিআইস দ্যাট অ্যালাউজ অ্যাক্সেস টু ডেটা। সো ইউটিউবের কিন্তু সব জায়গায় এই চেঞ্জটা করা লাগে নাই, ওরা কোথায় করছে? জাস্ট ইন দেয়ার সেন্ট্রাল ডেটাবেস। সো এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটাও এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট when it comes to changing data structures with changing requirements. Acha. So then we have availability of current information. So extremely important for online transaction systems such as airline, hotel, car reservation systems. So online transaction system e kintu ei current information availability ta খুবই দরকার, which our database approach provides. Finally, economies of scale. So economies of scale হচ্ছে কি? Wasteful overlap of resources. So wasteful overlap of resources as well as personnel can be avoided by consolidating data and applications across departments. So আমরা দেখছিলাম যে ডেটা ওভারল্যাপ যদি হয়, যেরকম এরকম ফাইল বেসড অ্যাপ্রোচে কী টাইপের প্রবলেম হতে পারে। সো এই প্রবলেমসগুলো ক্যান অল বি অ্যাভয়েডেড। সো তাহলে কখন আমাদের ডেটাবেস অ্যাপ্রোচ ইউজ করা উচিত না? সো ডেটাবেস অ্যাপ্রোচের মেইন ইনহিবিটার্স আমরা একটু দেখি, বা কস্টস অফ ইউজিং এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো কী কী? ফার্স্টে হচ্ছে গিয়ে যে আমরা যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে চাই, উই নিড আ হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড পসিবলি আমাদের অ্যাডিশনাল হার্ডওয়্যারও লাগতে পারে এই জিনিসগুলো সাপোর্ট করার জন্য। এর মধ্যে তো ওভারহেড আছেই for providing generality, security, concurrency, control, recovery and integrity functions. So এই জিনিসগুলো করার জন্য কিন্তু you have to hire additional personnel who has to take care of this. So ওই জিনিসটাও adds cost. So কখন database management system may be unnecessary? So আমার যদি database আর application যদি খুবই simple, well defined হয় আর যদি নট এক্সপেক্টেড টু চেঞ্জ, তখন আমার ডিবিএমএস এর কোনো দরকার নাই। ফার্দার মোর আমার যদি রিয়েল টাইম রিকোয়ারমেন্টস এরকম থাকে যেটা মে নট বি স্যাটিসফাইড বিকজ অফ ডিবিএমএস ওভারহেড, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওভারহেডগুলো আছে সেগুলোর জন্য আমার রিয়েল টাইম রিকোয়ারমেন্টস যদি না স্যাটিসফাইড হয়, তখন ডেটাবেস ডিবিএমএস মে বি আননেসেসারি। ফার্দার মোর যদি আমার অ্যাক্সেস টু মাল্টিপল ইউজার্স নাই দরকার হয়, ডিবিএমএস এর কোনো দরকার নেই। আচ্ছা, সো ওয়েন নো ডিবিএমএস মে সাফাইস, যে কখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি কার্যকর হবেই না, মানে এটা দিয়ে আমার রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড হবে না। সো কখন? যদি আমার ডেটাবেস সিস্টেম ইজ নট এবল টু হ্যান্ডেল দ্য কমপ্লেক্সিটি অফ ডেটা বিকজ অফ মডেলিং লিমিটেশনস। So sometimes data can be extremely complex. So একটা এক্সাম্পল কি হতে পারে? সাপোজ ইফ ইউ থিঙ্ক অফ পার্টিকেল ফিজিক্স,
পার্টিকেল ফিজিক্সে সাপোজ অনেক কমপ্লেক্স টাইপ অফ রিলেশনশিপ সায়েন্টিস্টদের স্ট্যাবলিশ করা লাগতে পারে, যেটা হয়তো বা ডেটাবেজের কারেন্ট যে মডেলসগুলো সেগুলো সাপোর্ট করে না। সো এই ক্ষেত্রে ডেটাবেজ অ্যাপ্রোচ ওই সায়েন্টিস্টদের কিন্তু রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে পারবে না। ফার্দারমোর যদি ডেটাবেজ ইউজাররা স্পেশাল অপারেশনস রিকোয়ার করে যেগুলো ডিবিএমএস সাপোর্টই করে না, সো এইসব ক্ষেত্রে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করবে না। So this is basically the end of chapter 1.